পলাশির যুদ্ধটা কি মাথায় ঢুকছে না? জোর করে মুখস্থ করার চেষ্টাও কিন্তু করো না। বিষয়টাকে একটু সহজভাবে বুঝে নিলেই এটা কিন্তু অতি সহজেই তোমাদের মনে থেকে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। নমস্কার বন্ধুরা, গল্পাকারে ইতিহাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। এই চ্যানেলে ইতিহাসের বিভিন্ন বিষয়গুলোকে গল্পের আকারে সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পলাশির যুদ্ধের কারণ। এটাকে অনেক সময় সিরাজউদ্দৌলার সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণ হিসাবেও বলা হয়। যেটাই পলাশির যুদ্ধের কারণ সেটাই হচ্ছে বাংলার নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণ। অনেক সময় এই দুটো কোশ্চেন নিয়ে কনফিউশন তৈরি হয়, তাই সেটা আমি আগেই ক্লিয়ার করে দিলাম। পলাশির যুদ্ধের কারণ আলোচনা করার আগে চলো জেনে নিই আগে এই যুদ্ধটা কবে, কখন, কাদের মধ্যে হয়েছিল। দেখো, আমি যে দুটো তোমাদের প্রশ্ন বললাম এর মাধ্যমে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে কাদের মধ্যে হয়েছিল। পলাশির যুদ্ধ হয়েছিল বাংলার নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, কখন হলো? যুদ্ধটা হয়েছিল 1757 খ্রিস্টাব্দে 23শে জুন। আর এই যুদ্ধটা হয়েছিল বাংলার নদিয়া জেলার পলাশির প্রান্তরে, যে কারণেই এই যুদ্ধটার নাম হলো পলাশির যুদ্ধ। তোমাদের জানিয়ে রাখি, এই নবাব সিরাজউদ্দৌলা কিন্তু ছিলেন নবাব আলীবর্দী খাঁর দৌহিত্র। এই ব্যাপারটা আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম, তোমরা যারা ভিডিওটি দেখোনি তারা দেখে নাও। নবাব আলীবর্দী খাঁর 3টে মেয়ে ছিল, তার মধ্যে তার ছোট মেয়ে আমিনা বেগমের পুত্র ছিল সিরাজউদ্দৌলা। তাই তার ছোট মেয়ের ছেলেকে তিনি যখন তার সিংহাসনের উত্তরাধিকারী রূপে নির্বাচন করলেন, তখন স্বাভাবিকভাবেই বাকিরা এই বিষয়টাকে ভালো চোখে নেননি। ফলে সিংহাসন আরোহণের শুরু থেকেই পারিবারিক প্রতিদ্বন্দ্বিতা সিরাজের ছিল। সিরাজের আত্মীয়তার সম্পর্ক যেগুলো ছিল সেগুলো তার সিংহাসনে বসার জন্য খুব একটা আরামদায়ক হয়নি। আর যেখানে ঘরের শত্রুর রমরমা বেশি হয় সেখানে বাইরের শত্রু ঢুকে পড়াটা খুবই সহজ হয়ে যায়। আর নবাব সিরাজউদ্দৌলাকে একসঙ্গে ঘরের শত্রু আর বাইরের শত্রু দুটোরই মুখোমুখি হতে হয়। এই বাইরের শত্রুই হলো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোম্পানি সিরাজের এই ঘরের শত্রুতার বিষয়টাকে নিজেদের কাজে লাগিয়েছিল। সিরাজের এই ঘরের শত্রুদের সঙ্গে একটা ষড়যন্ত্র পাকিয়ে তারা সিরাজের বিরুদ্ধে নেমেছিল। এবার বিভিন্ন বিষয় নিয়ে সিরাজের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা বিরোধিতা, একটা মনোমালিন্য শুরু হয়। যেমন সিরাজ যখন সিংহাসনে বসলেন, বাংলার নবাব পদের সিংহাসনে বসলেন, তখন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনো উপঢৌকন পাঠাননি। হিসেব মতো যখন একজন নতুন নবাব সিংহাসনে বসেছেন তখন তাকে স্বাগত জানানোর জন্য কিছু উপঢৌকন বা উপহার পাঠানো উচিত ছিল, কিন্তু যেটা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাঠায়নি। যার ফলে সিরাজের সঙ্গে তাদের একটা খারাপ সম্পর্ক তৈরি হয়েছিল, সিরাজ তাদেরকে একটু খারাপভাবে দেখছিল। আর কি কারণ ছিল? তোমরা জানো, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় এসেছিল ব্যবসায়িক সূত্রে, অর্থাৎ ব্যবসা করার জন্য। কিন্তু ব্যবসা করার জন্য এলেও তারা এদেশে দুর্গ নির্মাণ করতে উদ্যত হয়েছিল। এ ব্যাপারে শুধু ইংরেজ কোম্পানি না, ফরাসিরাও এ ব্যাপারে এগিয়ে এসেছিল, কিন্তু সিরাজ এর বিরোধিতা করেছিল। সিরাজ ইংরেজ আর ফরাসি উভয় পক্ষকেই বাংলায় দুর্গ নির্মাণের নিষেধ করেছিল। ফরাসিরা তা মেনেও নিয়েছিল, কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজের সেই কথাকে অগ্রাহ্য করেছিল, অর্থাৎ মেনে নেয়নি। যার ফলে সিরাজের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা বিরোধিতা তৈরি হচ্ছে। শুধুই কি এই কারণগুলো? না, আরও অনেক কারণ ছিল। যেমন ঢাকার দেওয়ান রাজবল্লভ, যিনি কিনা সিরাজের মাসি ঘসেটি বেগমেরও একজন খুব প্রিয় পাত্র, তার বিরুদ্ধে একবার তহবিল তছরূপের একটা অভিযোগ আসে। সিরাজউদ্দৌলা তাকে জানায় যে তিনি যেন রাজধানী মুর্শিদাবাদে এসে সমস্ত হিসাব নিকাশ দেখিয়ে যান। কিন্তু রাজবল্লভ তার কথা তো শুনলেনই না, বরং তার পুত্র কৃষ্ণদাসকে অনেক ধন দৌলত সহ তিনি কলকাতায় ইংরেজদের কাছে পাঠিয়ে দিলেন। সিরাজ ইংরেজদেরও বারবার জানালেন যে যেন তারা কৃষ্ণদাসকে ফিরিয়ে দেয়, কিন্তু ইংরেজরা তার কথা শুনলই না। তার ফলে ইংরেজদের সঙ্গে সিরাজের সম্পর্কের অবনতি আরও ঘটতে থাকলো। সিরাজ এই সময় কোম্পানির সঙ্গে তার যে বিবাদ যেগুলো তৈরি হচ্ছিল সেগুলোর একটা মীমাংসা করার জন্য দূত হিসাবে একজনকে ইংরেজদের কাছে পাঠান।
যে দূতের নাম হচ্ছে নারায়ণ দাস। ইংরেজরা কি করেন, ইংরেজরা সেই নারায়ণ দাসের কথা না শুনে তাকে অপমান করেন। যেটা কি হচ্ছে, সিরাজের দূত ইংরেজের কাছে যাচ্ছে আর ইংরেজরা কি করছে, তাকে অপমান করে তাড়িয়ে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, সিরাজ আরও রেগে যাচ্ছে। এর সাথে যুক্ত হয় দস্তকের অপব্যবহার। তোমরা সবাই জানো যে 1717 সালে ফারুকশিয়ার ফরমান জারি হয়। এখানে ইংরেজ কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্যের একটা অধিকার দেওয়া হয়, যেটা ছিল বার্ষিক 3000 টাকার বিনিময়ে, তাই তো? কিন্তু এইটা তো কোম্পানিকে দেওয়া হয়েছিল, কোম্পানির কর্মচারীদেরকে ব্যক্তিগত ব্যবসার জন্য তো দেওয়া হয়নি। হয়েছিল কি, কোম্পানির কর্মচারীরা কি হচ্ছে, ওই যে কোম্পানিকে দস্তকটা দেয়া হলো, এটা নিজেরাও নিজেদের ব্যক্তিগত বাণিজ্যে ব্যবহার করছে। তাহলে তাদেরকে বলা হলো এক আর তারা করছে আর এক, মানে তারা এই স্বাধীনতাটার অপব্যবহার করছে, যেটা একজন নবাব হিসেবে সিরাজউদ্দৌলার স্বাভাবিকভাবেই ভালো লাগলো না। তাহলে এই যে সিরাজ যখন সিংহাসনে বসার সময় উপঢৌকন না পাঠানো, সিরাজের নিকট আত্মীয়দের সঙ্গে ইংরেজদের ঘনিষ্ঠতা, নিকট আত্মীয়দের সঙ্গে মিলে ইংরেজরা যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এই দুর্গ নির্মাণকে কেন্দ্র করে যে কোম্পানি যে সিরাজকে অগ্রাহ্য করছে, তারপর কৃষ্ণদাসকে ফেরাচ্ছে না, দুধ নারায়ণ দাসকে অপমান করছে, দস্তকের অপব্যবহার করছে, এই সমস্ত নানা কারণগুলোর জন্য সিরাজের সঙ্গে ইংরেজদের একটা বিরোধিতা তৈরি হয়ে যাচ্ছে, যেটা বাংলাকে পলাশির যুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে কি এরপরেই পলাশির যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে? না না, এই সমস্ত বিরোধিতার ফলে ডাইরেক্ট কিন্তু এখনই পলাশির যুদ্ধ শুরু হচ্ছে না। এরপরে সিরাজ কলকাতা আক্রমণ করছে এবং কাশিমবাজার কুঠিটা সিরাজউদ্দৌলা দখল করে নিচ্ছে 1756 খ্রিস্টাব্দের 4 জুন। এর কিছুদিন পরে এই কলকাতা পতনের খবরটা মাদ্রাজে পৌঁছালে সেখান থেকে কর্নেল ক্লাইভ আর অ্যাডমিরাল ওয়াটসন একটা নৌবহর পাঠিয়ে কলকাতাটা আবার পুনরুদ্ধার করার জন্য এগিয়ে আসেন এবং সিরাজউদ্দৌলার সঙ্গে কোম্পানির এই সময় একটা সন্ধি হয়, যে সন্ধিটার নাম হলো আলীনগরের সন্ধি। কেন একে আলীনগরের সন্ধি বলা হচ্ছে? কারণ সিরাজ যখন কলকাতাটা দখল করে নিলেন তখন তিনি তার দাদু আলীবর্দী খাঁর নামানুসারে কলকাতার নাম রেখেছিলেন আলীনগর। তাই এই শহরকে কেন্দ্র করে যে সন্ধিটা হলো সেই সন্ধির নাম হলো আলীনগরের সন্ধি। তবে নামে সন্ধি সংগঠিত হলেও উভয়ের মধ্যে কিন্তু কোনো মিত্রতা বা বন্ধুত্ব স্থাপিত হয়নি। যেমন সন্ধি হওয়া সত্ত্বেও কোম্পানি নবাবকে অগ্রাহ্য করে, বিশেষ করে কোম্পানির ওই রবার্ট ক্লাইভ ফরাসি ঘাঁটি চন্দননগর দখল করে নেন। এর ফলে তারা যেমন একদিকে ফরাসিদের ধ্বংস করে, অন্যদিকে নবাবের সঙ্গে ফরাসিদের যে মিত্রতার একটা সম্পর্ক সেটাকেও তারা ধ্বংস করে দেন। সর্বোপরি ছিল সিরাজের ঘরের শত্রু মির্জাফর, উমিচাঁদ, রায়দুর্লভ, রাজবল্লভ, জগৎ শেঠ, সিরাজের দরবারের বিভিন্ন ব্যক্তিরাই সিরাজের বিরোধী হয়ে উঠেছিল, যার ফলে কি হচ্ছে, তারাই আবার যোগ দিয়ে দিচ্ছে ইংরেজদের পক্ষে। ফলে ইংরেজদের পক্ষে সিরাজের বিরুদ্ধে যাওয়াটা খুব সহজ হয়ে যাচ্ছে। কারণ কি, নবাবের দরবারের যে লোক, নবাবের ঘরের যে লোক, যারা আত্মীয়, সবাই চলে যাচ্ছে আস্তে আস্তে ইংরেজদের পক্ষে, বেশিরভাগ জনাই। তাহলে কি হচ্ছে, যখনই ঘরের শত্রু যখন বাইরের সঙ্গে যোগাযোগটা স্থাপন করছে, তখন বাইরের শত্রু ঘরের দুর্বলতাগুলোকে সমস্ত কিছু জেনে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, তাদের একটা যে যুদ্ধে জেতার যে আগ্রাসী মনোভাব সেটা আরও বৃদ্ধি পাচ্ছে। এইভাবে ষড়যন্ত্র করতে করতে যখন তাদের সমস্তটা এবার মনে হচ্ছে আমাদের এবার হাতে চলে এসছে, তো এই সময় তারা কি করছে, যে নবাবের বিরুদ্ধে একটা অভিযোগ আনছে কি না, আলীনগরের সন্ধি নাকি নবাব ভঙ্গ করেছে। এই অভিযোগে নবাবকে একটা চরমপত্র পাঠাচ্ছে, কিন্তু সেই চরমপত্রের উত্তর, মানে সে যে চিঠিটা পাঠালো তার যে উত্তরটা আসবে তার জন্য কিন্তু ইংরেজ কোম্পানি অপেক্ষা করছে না। কারণ ইংরেজ কোম্পানি খুব ভালোভাবেই জানে যে এরপর আমরা সিরাজউদ্দৌলাকে আক্রমণ করব। কারণ কি হচ্ছে, কারণ ওদের দলের লোকই আমাদের দলে, আমাদের পক্ষে। কারণ আমি জানি যে ওদের ভিতরটা দুর্বল, তাই আমি যদি নবাবের সঙ্গে যুদ্ধ করি তাই নবাবের লোকরাই আমাদেরকে সাহায্য করবে, ফলে এই যুদ্ধে জেতাটা আমাদের পক্ষে খুব ইজি হয়ে যাবে এবং নবাব সহজেই হেরে যাবে। তো এই অভিসন্ধি নিয়ে ইংরেজ কোম্পানি কী করছে, সিরাজউদ্দৌলাকে আক্রমণ করছে। এই যে আক্রমণটা করছে, এই আক্রমণের ঘটনাটাই ঘটছে 1757 খ্রিস্টাব্দের 23 জুন। যেটা ঘটছে মুর্শিদাবাদের 23 মাইল দূরে নদিয়া জেলার পলাশীর প্রান্তরে। এইখানে দুপক্ষের মধ্যে, মানে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পক্ষ আর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ, এই দুপক্ষের মধ্যে একটা যুদ্ধ তৈরি হয়ে যাচ্ছে।
যে যুদ্ধটার নাম হচ্ছে পলাশির যুদ্ধ। তাহলে আশা করি পলাশির যুদ্ধ কেন হলো এই সম্পর্কে বিস্তারিতভাবে তোমরা আজকে বুঝতে পারলে। এই বিষয়টা নিয়ে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসতে পারি। তোমরা যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।